তোমাদের আমি যদি হুকুম দেবার না পারি, তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে। রক্ত ঢুকান দিয়েছি, আরো রক্ত দেব, বাংলাদেশকে স্বাধীন করেছি। আমরা স্যার একটু যোগ করে নিব স্যার, আপনি বলেছেন। স্যার, প্রশ্নে যাওয়ার আগে আমার যারা শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে আপনার সম্পর্কে আর একটু তথ্য দেই। প্রথম অনুষ্ঠানেও দিয়েছিলাম এবং সবাই জানে। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার বন্ধুদের সাথে, যে আমাদের খন্দকার মোশতাক থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আমি যেটা দেখেছি, আর আমি তো একটু বেশি দেখেছি, আপনারা বুঝতে পারছেন যে আমাদের মোমেন স্যার বইপত্রের প্রতি তার যে অ্যাক্সেস, আসলে সত্যিকার অর্থে অনেক হাই প্রোফাইল হতো থাকতে পারেন, সে ডক্টর কামাল হোসেন ছিলেন, বি চৌধুরী ছিলেন, কিংবা জিয়াউর রহমানের পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর সাহেবের নাম ভুলে গেছি, আমাদের মোমেন স্যারও প্রফেসর, এদের মধ্যে, কিংবা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলই হলো আমাদের টিপিক্যাল পররাষ্ট্রমন্ত্রী, যাদের সাথে অ্যাক্সেস থাকে শুধু ম্যাগাজিন এবং নিউজ পেপারের। বইপত্রের সাথে, জ্ঞানের জগতের সাথে সম্পূর্ণরূপে সংযোগ থাকা একজন মানুষ কিন্তু মোমেন স্যার। স্যার, আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, সবাই শুনতে চাচ্ছে যেটা আপনার কাছ থেকে, এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে যে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে ব্রিফিংটা হয়ে গেল, সেটা এবং তারপরে সেটার বিপরীতে তারেক রহমানের সরকার একটা বড় প্রতিক্রিয়া দিয়েছে। আপনি সেটা নিয়ে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আমি রিপোস্ট করেছি। সব মিলিয়ে যদি স্যার আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভাষণ, এবং ভাষণ তো না, স্টেটমেন্ট টু ইন্টারন্যাশনাল প্রেস বলবো আমি, সেটা এই পর্যন্ত 50 কোটি মানুষ দেখেছে। আপনি যদি স্যার শুরু করেন যে এটার প্রভাব এবং এটা ভবিষ্যৎ প্রভাব। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমাদের এই সুখের মাসে আমি আমাদের যা দর্শক শ্রোতা তাদের সবাইকে অভিনন্দন জানাই, এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে মাননীয় আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা 5ই অগাস্টে যে প্রেস কনফারেন্স দিয়েছেন, সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে এই প্রেস কনফারেন্স যাতে কেউ না শুনতে পারে, এবং দুঃখজনকভাবে বাংলাদেশের সকল মিডিয়া এটা ব্ল্যাক আউট করেছে যাতে কেউ না শুনতে পারে। শুধু ব্ল্যাক আউট না, সেই সাথে ঘোষণা দিয়েছে যদি কেউ এটা শুনে, কেউ যদি এটা শেয়ার করে, তাহলে তাকে চিহ্নিত করে জেল জুলুম নির্যাতন করবে। কিন্তু আল্লাহর কি মেহেরবান, যা কয়েক কোটি লোক সরকারের এইরকম বিরোধিতা থাকা সত্ত্বেও সারা বিশ্বে কয়েক কোটি লোক মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য শুনেছেন। তিনি ইংরেজিতে দিয়েছেন, কিন্তু গ্রামে গঞ্জে যারা ইংরেজি জানে না তারাও কিন্তু ধৈর্য সহকারে আপনার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বক্তব্যটা শুনেছেন। আর শেখ হাসিনা এই বক্তব্য দেওয়ার সরকার বাদর খুব অসন্তুষ্ট, তাদের ঘুম হারাম, এবং তারা এত অসন্তুষ্ট যে তারা সব ধরনের কূটনৈতিক রীতিনীতি আপনার বর্জন করে একটা আপনার কি বলবো হুঙ্কার দিয়েছে। তাতে মনে হয় তাদের অবস্থানটা খুব দুর্বল। আমাদের পররাষ্ট্রনীতিতে আপনি একজন আপনার প্রাক্তন অ্যাম্বাসেডর, আপনি জানেন আমাদের কোনো দেশকে, কোনো সদস্য রাষ্ট্রকে যদি আমরা কোনো বক্তব্য জানাতে চাই, তাদের কোনো বক্তব্য অপছন্দ হয়, তাদের কোনো কাজ আমাদের অপছন্দ হয়, তাহলে ওই দেশের রাষ্ট্রদূতকে আমরা ডেকে পাঠাই, তাকে আমরা বলি আপনার সরকারকে এই বিষয় নিয়ে আপনি বলেন। তারপরে আমরা একটা নোট বারবার পালাই, চিঠি পাঠাই ওই সরকারকে যে এই জিনিসগুলো আপনারা ব্যাখ্যা চাই। কিন্তু এই ক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটেছে সেইটা কূটনৈতিক রীতিনীতির কোনো ধারে কাছে নাই। সরকার কোনো নোট বারবার পাঠান নাই, রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে আপনার বক্তব্যের পরে, প্রেস কনফারেন্স পরে রাষ্ট্রকে ডেকে নিয়ে কোনো দমক বা ওয়ার্নিং দেন নাই, কোনো তথ্য তার সরকারকে পৌঁছানোর জন্য বলেন নাই। তারা পাবলিক কিছু সংখ্যক উগ্রবাদী লোকের বাহবা পাওয়ার জন্য অত্যন্ত আপনার কড়া ভাষায়, যেটা কখনোই কূটনীতির ভাষা না, সেই ভাষা ব্যবহার করে একটা ফেসবুক প্রেস নোট দিয়েছেন। এটা এত খারাপ প্রেস নোট, এতে আমাদের এই দেশের সম্পর্ক শুধু ভারতের সাথে খারাপ হবে না, অন্যান্য বন্ধু রাষ্ট্র তাদের এই নিয়ে চিন্তা আপনার সুযোগ আছে যে বাংলাদেশ যদি ওই ধরনের আপনার অর্বাচীনের মতো এই ধরনের প্রেস নোট দেয় ফেসবুকে, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ খুব অন্ধকার। অন্যান্য দেশ যারা আজকে বন্ধু দেশ, তারাও কিন্তু এতে অসন্তুষ্ট হবে বলে আমার ধারণা। কারণ আমাদের কূটনৈতিক জীবনে একটা ভদ্রতা আছে, সহনশীলতার নিয়ম আছে। আমরা সব দেশের সাথে,
কিন্তু এই যে চিঠিটা লিখেছেন এর পরতে পরতে মনে হচ্ছে অপরিপক্ক ও অর্বাচীনের নিশানা। আমি মনে করি এই পত্রটা লেখার ফলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বক্তৃতা শোনার জন্য মানুষের আগ্রহ আরো অনেক বেড়েছে। তবে প্রথমে শুরু করতে চাই যে শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সের প্রতি মানুষের আগ্রহ কেন, আর শেখ হাসিনা যে দেশে ফিরে আসবেন সেই জন্য মানুষ কেন উদ্গ্রীব হয়ে আছে। এর মূল কারণটা হচ্ছে প্রথমত 2024 সালে শেখ হাসিনা যখন চলে গেলেন, তারপরে যে সরকার আসলো সেই সরকার একটা বাটপার সরকার, মিথ্যার ফুলঝুরি দিয়েছে, অনেক আপনার মানুষকে অনেক বিপদগামী করেছে, মানুষের জীবনে নির্যাতন এসেছে, অত্যাচার এসেছে, কোথাও বিচার পাওয়ার কোনো সুযোগ মানুষের নাই। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, লোকের চাকরি নাই, লোকের আয় নাই, জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়েই চলেছে, গ্যাস আপনি ইলেকট্রিসিটি নাই। এইসব একাধিক কারণে এবং একই ধারাবাহিকতা চলছে তারেক রহমানের সরকারে। নির্যাতন, অত্যাচার, যখন বাপকে বাড়িতে না পায় তখন মেয়েকে দর্শন করে কিংবা ভাইকে ধরে নিয়ে আসে, বিনা বিচারে মাসের পর মাস, বছরে 2 বছর ধরে আটকে রেখেছে। এইসব নির্যাতনের ফলে আর মানুষের চাওয়া পাওয়া সবগুলো ধূলিসাৎ হয়ে যাওয়ার পরে শেখ হাসিনার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। মানুষ মনে করে যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে বাংলাদেশের দুর্যোগ, এই দুর্ভোগ তাদের দূর হবে। এই কারণেই শেখ হাসিনা, সুতরাংই বলি শেখ হাসিনার প্রতি যে আগ্রহটা বেড়েছে এর মূল কারণ প্রথমত ইউনূসের এই অপশাসন, অপকর্ম, বিচারের নামে প্রহসন এবং চাঁদাবাজির যে মব কালচার সৃষ্টি হয়েছে সেটা। আর দ্বিতীয়ত এই ইউনূসের ধারাবাহিকতায় আপনার তারেক রহমান সরকারের একই কাজ করে যাচ্ছে। এইসব কারণে যেখানে শেখ হাসিনা যখন বিদায় নেন তখন শেখ হাসিনার গ্রহণযোগ্যতা প্রায় 30-40% ছিল, আর এখন শেখ হাসিনার শত্রু যেসব পত্রিকা, সেই ডেইলি স্টার কিংবা প্রথম আলো, তারা বলছে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা এখন 70 থেকে 80 ভাগ বৃদ্ধি পেয়েছে। সুতরাং বুঝতেই পারেন শেখ হাসিনার প্রতি আগ্রহ এত বেশি কেন। মানুষ নাজাত চায়, মানুষ অত্যাচার থেকে মুক্তি চায়, মানুষ বিচারের আপনার স্বচ্ছ বিচার ব্যবস্থা চায়। এই সবই ধ্বংস হয়ে গেছে, আর মানুষ দুবেলা খেতে চায়। এই খাওয়া এখন তাদের জন্য কঠিন হয়ে গেছে। সেই জন্যই তারা মনে করে যদি শেখ হাসিনা আসেন, তারা প্রায় বলে শেখ হাসিনার সরকার ভালোই ছিল, আমরা আগেই ভালো ছিলাম। আপনি রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যাকেই জিজ্ঞেস করেন সে আওয়ামী লীগের লোক হওয়ার কথা না, সে আওয়ামী লীগ না, সে একসময় হয়তো শেখ হাসিনার বিরোধী ছিল, সেও বলে যে শেখ হাসিনার সরকারে আমরা ভালো ছিলাম। এই কারণেই শেখ হাসিনার আগমন নিয়ে এত আলোচনা, এত জনগণের উদ্বেগ এবং জনগণ ওর দিকে মুখিয়ে আছে। আর সেইটাই বন্ধ করার জন্য সরকার চেষ্টা করেছে। তবে আমি বলবো এই শেখ হাসিনার প্রেস কনফারেন্সটা খুব ভালো হয়েছে, কারণ কয়েকটি ইস্যু আমরা জানি না। যেমন ধরুন এই 16 জুলাই থেকে 5ই অগাস্ট শেখ হাসিনার বিদায় পর্যন্ত কি কি হয়েছিল সে নিয়ে আওয়ামী লীগ কখনো কোনো হোয়াইট পেপার তৈরি করেন। শেখ হাসিনা তার বক্তব্য বলেছেন যে যখন এই কোটা আন্দোলন শুরু হলো তিনি তাদের সাথে সহমর্মতে প্রকাশ করেন, তাদের সাথে আলোচনায় বসতে চান এবং তিনি যারা মারা গেছে তাদের স্বচ্ছ তথ্য গ্রহণের জন্য একটি কমিশন নিয়োগ করেন, একটা জুডিশিয়াল কমিশন নিয়োগ করেন, যারা আহত ছিল তাদের হাসপাতালে দিয়ে দেখেন। তিনি বলেছেন যে আমি সরকার প্রধান হিসাবে আমার একটি অঙ্গীকার আছে, আমার একটা দায়িত্ব আছে, সেটি হচ্ছে যদি মানুষের জানমাল ধ্বংস হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেয়, সরকারি স্থাপনা ধ্বংস করে দেয়, সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে কোনো সরকার প্রধানের বড় দায়িত্ব হচ্ছে সেইখানে ল অ্যান্ড অর্ডার। আমি সেই জন্যে পুলিশকে বলেছি, পুলিশ কোনো লাইভ বুলেট ব্যবহার করেনি, তারা সাউন্ড গান, তারা আপনার ওয়াটার গান এগুলো ব্যবহার করেছে। কিন্তু কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যারা ভাড়াটিয়া এবং আমাদের প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখার সাহেব বলেছেন যে 7.62 বুলেট ব্যবহার করে কোনো লোক মানুষগুলোর বাড়িতে অ্যাপার্টমেন্টের ভিতরে গুলি করে মেরেছে। এই যে 7.262 যারা এই ভাড়াটিয়া আপনার শার্প শুটার, ওরা কারা? উনি বলেছেন যে এরা, উনি সরকারকে, ইউনূস সরকারকে বলেছিলেন এই নিয়ে অনুসন্ধান করা উচিত। তিনি এটিও বলেছেন
যদি ওরা ভারতের হতো ইউনূস সরকার নিশ্চয়ই অনুসন্ধান করত, কিন্তু ওরা ভারতীয় নয়। ভারতীয় নয় বলে ইউনূস সরকার এগুলো, বরং সে হেলিকপ্টার দিয়ে ওগুলোকে পার করিয়ে দিয়েছে। উনি বলেছেন, তো আই থট ইউ নো, এই যে ধারাবাহিকতা আমরা শুনলাম সেগুলো আমাদের জন্য খুব প্রয়োজন। আমি সবসময় বলে আসছি যে এই বিভিন্ন ইস্যু নিয়ে, এই জুলাই আন্দোলন নিয়ে, আপনার ফেক যে পাতানো নির্বাচন নিয়ে, $234 বিলিয়ন, এই যে বিভিন্ন বানোয়াট তত্ত্ব, এইসব মিথ্যা মামলা, এই সবগুলোর উপরে আওয়ামী লীগের দল হিসাবে আপনার এই অর্থনৈতিক ধ্বংস হয়ে যাচ্ছে, এই সবগুলো বিষয়ে আওয়ামী লীগের আপনার হোয়াইট পেপার পাবলিশ করা উচিত। সেটা হয়নি, তবে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য, তাতে আমরা কিছু ইঙ্গিত পেলাম কি ধরনের কি কাজ হয়েছে। তিনি মানুষের উপর গুলিবর্ষণ হোক সেটা চান নাই, সেই কারণেই তিনি এই বিশেষ কমিশন নিয়োগ করেছেন তথ্য বের করার জন্য। আমি দাবি করব তারেক সরকারকে যে তোমরা ওই সময় জুলাই আন্দোলনে যারা মারা গেছে তাদের প্রত্যেকের কবর থেকে তুলে পোস্টমর্টম করে তোমরা দেখো যে তারা কোন কারণে মারা গেছে, সেইটা তোমরা জাতির সামনে। আর এই যে প্রেস কনফারেন্সে সেইখানে কয়েকজন খুব ভালো বক্তব্য দিয়েছেন। আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী নফেল আপনার খুব ভালো বক্তব্য দিয়েছেন, তার টোনটা ছিল রিকনসিলিয়েশন, হিংসা না, প্রতিহিংসা না। বারবার বলেছেন আমরা রিভেঞ্জ, প্রতিহিংসা চাই না। তাছাড়া আমি খুব ইমপ্রেসড যে আমাদের ইয়াং বয় জয় খুব সুন্দর বক্তব্য দিয়েছে এবং পয়েন্টেড বক্তব্য দিয়েছে, সেই সাথে সে প্রশ্নগুলোর উত্তর দিয়েছে অত্যন্ত স্মার্ট। জয় কোনো বাহাদুরি না করে কয়েকটি ইস্যু তুলেছে যেগুলো খুব ক্রিটিক্যাল ইস্যু। একটা হচ্ছে যে ইউএন এর যে রিপোর্ট, একটা কন্ট্রোভার্সিয়াল রিপোর্ট, এইটার উপরে আপনার নতুন করে একটা অনুসন্ধান করা হোক, কারণ এই রিপোর্টের ফলে দুটা বাজে কাজ হয়েছে। এক, ইউএন এই 1400 একটা নাম্বার তুলে ধরেছে, আহামক নাম্বার, এটার সাথে কোনো ধরনের প্রমাণ নাই, কোনো ধরনের এভিডেন্স নাই। সে বলছে নামগুলো যারা মারা গেছে তাদের নাম এবং ছবি, তাদের ঠিকানা আপনার প্রকাশ করেন, তখন আসল তথ্য বের হয়। আপনি জানেন এই 1400টা উনি ইউনূস সাহেব জোগাড় করেছেন কোত্থেকে? আমার তথ্য মতে উনি বিদেশি পত্রপত্রিকা পড়েন। লিবিয়া যখন গাদ্দাফি বিদায় নেয় তখন পশ্চিমা দেশগুলো বলেছে লিবিয়া 1400 জন লোক মেরে, গাদ্দাফি 1400 জন লোক মেরেছে। যখন আসাদ, সিরিয়ার আসাদের বিদায় দেওয়া হয় তখন পশ্চিমা শক্তিগুলো বলেছে যে সিরিয়া কেমিক্যাল দিয়ে 1400 লোক মেরে ফেলেছে। আর যখন সাদ্দামকে বিদায় দেওয়া হয়, আমরা জানেন সেখানে মিথ্যার বাহারুদি ছিল, ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশনের কথা বলে। আর তারপরে আরেকটি মিথ্যা যে সাদ্দাম 1400 লোক মেরে ফেলেছে। আর সম্প্রীতিকালে 2023 সালে ইসরায়েলে যে হামাস আক্রমণ করে, তখন ইসরায়েল সরকার বলে যে আমাদের এখানে আপনার 1246 জন আর মারা গেছে, আর 230 জন কিডন্যাপ হয়েছে, মানে 1500 লোক মারা গেছে। এই 1400-1500 ঝকমারি ইউনূস সাহেবের জানা। তাই তিনি ওনার বন্ধু আপনার হিউম্যান রাইটস কমিশনার ওনাকে ভলকার তুর্কে বলেন, ভলকার তুর্ক কোনো তথ্য যাচাই বাছাই না করে সে এই 1400 নাম্বার দেয়। আমি এখানে বলে রাখতে চাই, গত অক্টোবর মাসে 2024 সালের অক্টোবর মাসে আমি তখন ঢাকায়, তখন এই যে যারা মারা গেছে অধিকাংশ লোক ঢাকাতে মারা গেছে। হ্যাঁ, আমি তখন তাদের 122 জন যুবলীগ ছাত্রলীগের ছেলে যারা মারা গেছে তাদের ছবি সুদ্ধা, এবং পুলিশের যে অনেক লোক মারা গেছে তাদের ছবি সুদ্ধা আমি এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে পাঠাই। হ্যাঁ, আমার সহকর্মী যারা গিয়ে ওটা প্রেজেন্ট করেন তাদের কাছে ওটা নিতে চায় নাই, তো গোয়েন লুইস এটা কোনো মতেই গ্রহণ করতে চায় না, কিন্তু তারা ওটা দিয়ে আসেন। কিন্তু দুঃখের বিষয়, এই ইউএন রিপোর্টে এই সব তথ্য, এই যে দুগুলো মারা গেছে ছাত্রলীগ যুবলীগের ছেলে 122টার আমরা ছবি দিয়েছি, তখন কোন তথ্য তারা তাদের রিপোর্টে সন্নিবেদ্য করেন। এমনকি এই যে ইনডেমনিটি সরকার দিল, বিচার করা যাবে না, এখানে আমি আই মাস্ট সে জয় যে উত্তরটা দিয়েছে তাকে বলা হয়েছে যে আওয়ামী লীগ কেন এই মৃত্যুর জন্য এখনো অনুশোচনা করে নাই, অ্যাপোলজি চাই নাই। সে বলছে আমরা অ্যাপোলজি করার প্রশ্নই আসে না, আগে কতজন মারা গেছে, কিভাবে মারা গেছে তার তথ্য আমাদের সংগ্রহ করতে হবে। তাছাড়াও সে বলেছে যারা মেরেছে, যে কিলার, তাদের আপনারা ইনডেমনিটি দিয়েছেন, তাদের বিচার করা যাবে না। সে বলেছে এই কি ধরনের আইন, একদল যারা মেরেছে তাদের আপনি লিগ্যাল অথরিটি দিচ্ছেন মারার, তাদের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না। আর অন্য দলরে বলছেন তোমরা অনুতপ্ত হও, আগে ঠিক হোক
আইনটা সবার জন্য সমান হওয়া উচিত। যাই হোক, জয় কন্ট্রোভার্সিয়াল রিপোর্ট সম্পর্কে বলেছে, সে ইন্ডেমনিটি সম্পর্কে বলেছে, আর এই আমার বাংলাদেশে যে হাজার হাজার লোক বছরের 2 বছর ধরে জেলে আছে তাদের কথা বলেছে, এই যে কাস্টোডিয়াল ডেথ, জেলের ভিতরে মানুষ মারা যাচ্ছে তার কথা বলেছে। সে বলেছে আপনার যে গত ইলেকশনটা ইলেকট্রাল ফ্রড এই 12ই ফেব্রুয়ারির, এইটা সম্পর্কে টাচ করেছে। বাংলাদেশে রাইজ অফ জিহাদিয়া মব কালচার সেটা বলেছে, এবং বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে বাংলাদেশ এখন বর্তমানে একটা ফেইল্ড স্টেট, একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে। দেখেন, অকার্যকর রাষ্ট্র তো বটেই, যদি কেউ যাকে পাথর দিয়ে মেরে ফেললো, যাকে জীবিত কবর দিয়ে দিল, যাদের দর্শন করলো, কিংবা হামের কারণ যেই প্রায় 900 লোক মারা গেল, কিংবা আপনার এই ইয়াং ম্যানকে জ্বালিয়ে পুড়িয়ে, জীবন্ত অবস্থায় জ্বালিয়ে পুড়ে মধ্যযুগ কায়দায় মেরে ফেললো, কোনোটারই তো বিচার হয় নাই। গভর্নমেন্ট তো কোনোটাতে কোনো অ্যাকশন নেয় নাই। তার ফলে গভর্নমেন্ট অকার্যকর এবং বাংলাদেশ একটা ফেইল স্টেট হয়েছে। সে বলেছে এই ফেইল স্টেট হলায় আপনার দেশে অরাজকতা বাড়বে, ইনস্টেবিলিটি বাড়বে, এবং এইটা শুধু বাংলাদেশের বর্ডারে নিশ্চিত সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য দেশের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। I thought it was a very good presentation. যাই হোক, মুদ্রা কথায় আসি, আপনার রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার বক্তব্যে এবং প্রশ্ন উত্তরগুলো খুব সহজ সোজা ভাষায় বলেছেন, এবং তার ফলে লক্ষ লক্ষ লোক তাকে ইতিমধ্যে আমরা শুনেছিলাম শেখ হাসিনার ছবি দেখলাম হাসপাতালে অসুস্থ, তিনি মারা গেছেন বলে সরকার বিভিন্নভাবে প্রচারণা করেছে। এই সব যে কত বড় মিথ্যা, সেইগুলো আমরা আবার প্রমাণ পেলাম, কারণ উনি সরাসরি নিজেই বক্তব্য দিয়েছেন, প্রশ্ন উত্তর দিয়েছেন। আমার এই বক্তৃতা একটা হিস্টোরিক বক্তৃতা, এবং এই আপনার পুলিশ হত্যা দিবসে আপনার তিনি যে বক্তৃতাটা দিলেন সেইটা আবার প্রমাণ করলো যে শেখ হাসিনা বাংলাদেশের একমাত্র, যার প্রতি মানুষের বিশ্বাস স্থাপন করা যায়, যার একসময় বঙ্গবন্ধুর প্রতি বাংলাদেশিদের আস্থা এবং বিশ্বাস বেড়ে, আর এখন বাংলাদেশি জনগণের আস্থা বিশ্বাস শেখ হাসিনা। আমি এই ক্ষেত্রে আমি একটা প্রস্তাব করব এই তারেক রহমান সরকারকে। তারেক রহমান সরকার যদি তার টেনিয়রটা শেষ করতে চান, তিনি যদি কি তার সরকার স্থিতিশীল থাকতে চায়, তাহলে এই অর্বাচীন গুলো যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে এগুলো বের করে দেন। কারণ এদের যে ফেসবুকের এটা অর্বাচীন, মানে ইমেচিওর, কিছু ভালো খেললো যাকে বলে আর কি। স্যার একটু যোগ করি স্যার, এদের বের করে। আপনার বদনামটা আগে একটা জাহিদুর একটা বদনাম করেছে, আর এবারের একটা যে এটা 1 নম্বর ওদের বের করেন। 2 নম্বর, আপনি শেখ হাসিনা যে দাবি করেছেন সেটা গ্রহণ করেন। তিনি দাবি করেছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অন্তর্বর্তী সরকার গঠন করতে হলেই আওয়ামী লীগের বৃহত্তম দল তার থেকে আপনার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার। 2 নম্বরের দাবি করেছেন সব মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃস্বার্থে প্রত্যাহার। তারপরে তিনি বলছেন দেশে বিচার বিকারের স্বাধীনতা এবং স্বচ্ছতা নিশ্চিত। এগুলো যদি নিশ্চিত না হয় আপনার, তাহলে বাংলাদেশে আপনার শান্তি ফিরে আসবে না, রাজনৈতিক শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা কিছু আসবে না। অর্থনীতি তো ভরাডুবি হয়ে যাচ্ছে। তারেক রহমান সাহেব, আপনার চোখের সামনেই দেশটা কোথায় 6.8% আপনার জিডিপি প্রবৃদ্ধি ছিল, আর এখন 2.2%। আগামীতে নেগেটিভ হবে। শুধু আমাদের দেশে 1974 সালের পরের থেকে আমাদের জিডিপি প্রবৃদ্ধি কোনোদিন নেগেটিভ হয়নি, আর মনে হচ্ছে আপনার সরকার এসে নেগেটিভ হবে। এইগুলোর থেকে উদ্ধারের জন্য আপনি তো দেশবাসীকে সহায়তা করবেন। উদ্ধারের জন্য আপনার একটি পথ, আপনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন, আপনার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন। এগুলো করলে আপনার বিদায়টা সম্মানিতভাবে হবে। আর যদি এইগুলো না করেন, আপনার বিদায় যে কিভাবে হবে আমি ঠিক বলতে পারবো না।